মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রম বাজার খুঁজছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরুর ঘোষণা। আগামী 2 মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না। তথ্য জ্বালানি বিভাগের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় হতে পারে জানালেন তথ্য উপদেষ্টা। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্তে মিলেছে সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা। মোহাম্মদপুরে 9 হত্যার পেছালো নানক তাপসের অভিযোগ গঠন শুনানি। এবং যাত্রাবাড়িতে পুলিশের হাতে আটক সিরিয়াল রেপিস্ট রাব্বি। মাত্র 1 মাসেই 13 তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করবে সরকার। সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, কৃষক ও ফ্যামিলি কার্ড সহ সরকারের নানা পদক্ষেপে খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এরই মধ্যে 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সংসদ অধিবেশনের প্রশ্ন উত্তরে চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হোম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করা হবে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ সরকারের নানা পরিকল্পনায় কোনো না কোনোভাবে সমাজের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। খেটে খাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি। আমরা কৃষকদের জন্য একটু আগেই আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা একইভাবে এই দেশের মহিলাদেরকে, এই দেশের নারী সমাজকে আমরা এম্পাওয়ার করার জন্য আমরা প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি। সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান সরকার প্রধান। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী শিক্ষা খাতে জিডিপি 5% বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। দুপুরে সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নানা জটিলতায় বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন আটকে ছিল, তবে শীঘ্রই এই কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষা পাঠ্যগুলোকেও জবাবদিহির আওতায় আনা হবে। জ্বালানি তেলের যে মজুদ রয়েছে তাতে আগামী 2 মাসে কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে জ্বালানির দাম সমন্বয় প্রয়োজন হতে পারে। আরও জানাচ্ছেন তানজিব ভুইয়া।
দেশে এই মুহূর্তে 1,01,000 মেট্রিক টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,211 টন পেট্রোল, 77,546 টন ফার্নেস অয়েল এবং 18,223 টন জেট ফুয়েল মজুত রয়েছে। সচিবালয়ে তেলের মজুদ পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। বলেন, আগামী 2 মাসেও দেশে জ্বালানি সংকট হবে না। ফুয়েল অ্যাপের মাধ্যমে এখন 7টি পাম্প থেকে তেল নিতে পারছেন মোটরসাইকেল চালকরা। আগামী সপ্তাহে এই তালিকায় যুক্ত হবে আরও 7টি পাম্প। যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নাই। ইতিমধ্যে 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস আমরা পাইলট বেসিসে চালু করেছি। প্রায় 1,10,000-এর মতো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আরও 7টা আগামী সপ্তাহের মধ্যে আমরা চালু করব। এদিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানান, এপ্রিলে জ্বালানির দাম বাড়বে না, তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক দরবারে হামলা প্রসঙ্গে তিনি বলেন, এটি মব নয়, বরং পূর্ব পরিকল্পিত ঘটনা। আমরা একটা নতুন ফেনোমেনন দেখছি। বারবার বলছি যে আপনি সব পরিকল্পনা করছেন। ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো, ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে। ইভেন কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে সহিংস ঘটনাগুলোর তদন্তের কথা উল্লেখ করে জাহিদুর রহমান বলেন, হাম প্রতিরোধে বিগত সরকারের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির 31 দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবই এট এনি কস্ট। আমরা কারা দায়ী, কোনো না কোনো ভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন তথ্য উপদেষ্টা। এগুলো অপরাধ, সেগুলো অপরাধ হিসেবে ট্রিটেড হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট আমলে নানা অপকর্মে জড়িতদের বিচার করতে না পারলে নতুন করে ফ্যাসিবাদ জেগে উঠতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো এমন হওয়া উচিত যাতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। দুপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় চিত্রগ্রাহক সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। ফ্যাসিবাদ কিন্তু একটা রোগের নাম এবং এটা আজকে যিনি গণতন্ত্রী, আগামীকালকেও তিনি কিন্তু ফ্যাসিস্ট হয়ে যেতে পারেন। ক্ষমতার মধ্যে এমন কিছু ভাইরাস থাকে, যেই ভাইরাসের যদি আগের থেকেই অ্যান্টিভাইরাস ভ্যাকসিনেশন করা না থাকে পলিটিক্যাল প্রসেসে, তাহলে তা আমাদেরকে ফ্যাসিজমের দিকে নিয়ে যায়। ক্ষমতার প্রভাব প্রতিপত্তিতে যাদের রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে তারা কিন্তু সাবধান। তা আমি সে কারণেই আপনাদেরকে বলছি যে এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে সারা দেশে 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয় 1,108 জন। স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে এমন তথ্য। এদিকে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগের চাপ বাড়ছে। ঢাকার বাইরে থেকে অনেক রোগী ভর্তি হচ্ছে বিশেষায়িত এই হাসপাতালে। প্রতিনিধিদের সহায়তায় এমআর আসাদের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে মৃতের সংখ্যা দাঁড়ালো 17 জনে। চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নেয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালে 39 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে খুলনা বিভাগে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হাম। কয়েকদিনের ব্যবধানে এই বিভাগের 10 জেলায় ভর্তি রোগীর সংখ্যা প্রায় 1100। মৃত্যু হয়েছে 9 জনের। রোগীর ভিড় বেশি, সেই তুলনায় আমাদের বেডের একটু হইলেও শর্টেজ আছে। তার আমরা চেষ্টা করছি সব রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য। আইসোলেশন বেড ওই রিলেটেড না, পর্যাপ্ত চিকিৎসক, নার্স সবাইকে ওখানে ডিউটি দিয়েছেন যাতে কোনো রকম সমস্যা না হয়। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হামের উপসর্গ থাকা অনেক শিশুকে নিয়ে ঢাকার বাইরে থেকেও এই হাসপাতালে ভিড় করছেন বাবা মা। আমার বাসা উত্তরাতে,
আমি উত্তরা থেকে প্রথম 1 নম্বরে গেছি, 2 নম্বর শিশু হাসপাতাল, শ্যামলী গেছি, সরদ্দিতে গেছি, ইভেন আমাদের আলোকে গেছি, আমাদের পরিচিত যে সিনসিন জাপান ওখানে গেছি, এই এলার্জিয়াতে গেছি, মাতৃ সেবা গেছি, সর্বশেষ এখানে আসছি। এবার আপনি বলেন যে এমন একটা ব্যবস্থা চলতেছে, আমি 5,000 টাকা মনে করেন গাড়ি ভাড়া দিছি একদিনে। যদি আমি জানতাম যে এখানে চিকিৎসা পাওয়া যায়, সরকারের ভাবে বলতো যে এখানে চিকিৎসা পাওয়া যায়, আমার কিন্তু এত টাকা খরচ হইতো না। প্রথম জ্বর আসছিল, জ্বরের থেকে পরে পাতলা পায়খানা, পাতলা পায়খানার সাথে এর পরে বাইরে এসে আপনার মুখে গাও, পায়খানা রাস্তা দিয়ে গাও এবং ঠান্ডা কাশি, অনেক জামালাটার ভিতরে ধরে লাগছে। পরে ঢাকা নিয়ে আসলাম। জ্বর, তারপরে যে হাম বেরিয়েছিল শরীরে, তারপরে যে কাশি, বমি, একদমই খাবার খাইতো না, এর জন্য পরে হসপিটালে আনছি। হাসপাতালে জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ হাম রোগীর স্বজনদের। তারা বলেন চিকিৎসক, নার্সের সংখ্যা আরও বাড়াতে হবে। MR আসাদ, মোহনা সংবাদ। 2013 সালে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনের সম্পৃক্ততা উঠে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ কারণে মামুনকেও এই মামলার আসামি করা হবে। এদিকে মোহাম্মদপুরে 9 জন হত্যা মামলায় নানক তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। সম্পৃক্ততা আমরা পাচ্ছি এবং আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, আমরা যাদের সম্পৃক্ততাই পাওয়া যাবে, এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। 2 দশকে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও অটোমেশনের নামে 200 কোটি টাকারও বেশি অপচয় হলেও নতুন করে ঢাকার 2 সিটিতে সিগন্যাল বাতি বসানো হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 18 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগের পাশাপাশি চালকদের সচেতন করা না গেলে কোনো পরিকল্পনাই সফল হবে না। তবে ট্রাফিক পুলিশের দাবি, পরীক্ষামূলকভাবে পরিচালিত কয়েকটি অটোমেশন সিগন্যাল অধিকাংশ চালকই নিয়ম মেনে চলছেন। ইমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর শতাধিক পয়েন্টে গত 2 দশকে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন ও অটোমেশনের নামে 200 কোটি টাকার বেশি অপচয় করা হয়েছে। তবে নতুন করে আবার সিগন্যাল বাতি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে রাজধানীর 7 পয়েন্টে শুরু হয়েছে এই কার্যক্রম। ট্রাফিক সার্জেন্টরা জানান, পরীক্ষামূলক চালু হওয়া স্পটগুলোতে নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন চালকরা। বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা সিগন্যাল লাইট ছাড়াই চলাচল করতে অভ্যস্ত আর কি। তারা হঠাৎ করে যখন গুলশানে চলে আসে বা বিজয়সন চলে আসে, তারা সিগন্যাল থাকলেও তারা মনে করে ট্রাফিক পুলিশ বা যারা সার্জেন্ট আছে তারা হয়তো হাতের মাধ্যমে সিগন্যাল চালাবে, এই জন্য তারা লাইটের দিকে অনেক সময় দৃষ্টিপাত করে না। সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে, বাট এই যে ট্রাফিক ম্যানেজমেন্টটা অনেকটা অ্যানালগ ছিল, কারণ আধুনিক বিশ্বে এখনো আমরা ম্যানুয়ালি সিগন্যাল চাচ্ছি, এটা আসলে দৃষ্টিকটু। জাতিগতভাবে বলেন আর আমরা বাঙালি হিসেবে আমি জানি না, আসলে আমাদের সবার ভিতরে আইন না মানার এক ধরনের প্রবণতা রয়েছে। পুরো সিটিকে সিগন্যাল বাতির আওতায় আনার দাবি জানালেন চালকরা। তবে আইন না মানার কথাও স্বীকার করেন তারা। সব দিক থেকে গাড়ি আসে তো, সিগন্যাল না মানলে তো জ্যাম লেগে যাবে। ট্রাফিক কন্ট্রোলটা মোটামুটি এখন গুলশানে খুব বেস্ট চলতেছে, তো এটা যদি পুরো ঢাকার ভিতরে করা হয় মোটামুটি জাম চাপটা কমে যাবে। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি ছোট ছোট যানবাহনকে সড়ক থেকে সরিয়ে ফেললে সিগন্যাল বাতি চমৎকার সমাধান। চালক আছেন, যারা যাত্রী আছেন, পথচারী আছেন, তারা তো ভুলেই গেছে যে সড়কে আইন বলে একটা বিষয় আছে। তো সেই জায়গায় ট্রাফিক সিগন্যাল বসে তাদেরকে আগে অভ্যস্ত করতে হবে যে লাল বাতিতে থামতে হয়, সবুজ বাতিতে যেতে হয়। আপনি অন্তত এটা আগে শেখাতে হবে। সড়কের আইন সম্পর্কে চালকদের সচেতন করার পরামর্শ দেন তিনি। পলিসি নিতে পারেন যে ছোট ছোট খুচরা যানবাহন, অটোরিকশা, রিক্সা, এগুলো সড়ক থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলবেন। সিগন্যাল একটা চমৎকার সলিউশন হবে ঢাকা শহরের জন্য। ডিএনসিসি প্রশাসক জানালেন, বুয়েটের সহযোগিতায় উত্তর সিটির 10টি পয়েন্টে পরীক্ষামূলক সিগন্যাল বাতি বসানো হচ্ছে। বুয়েটের যারা আমাদের প্রকৌশলীরা আছে, কিছু ট্রাফিক সিগন্যাল বাতি তৈরি করেছে এবং অনেক জায়গায় সেটা এখনো আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের সিটি কর্পোরেশন থেকে তারা সহযোগিতা চেয়েছে, কারণ ট্রাফিক সিগন্যাল করতে গেলে তখন রাস্তা খোলাখুলি করতে হবে। তো সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়েছে 10টা জোনে, যেখানে যেখানে পাইলট বেসিসে এটা শুরু হচ্ছে। চালকদের সচেতন করতে ট্রাফিক বিভাগের সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যাম্পেইন চলছে বলেও জানান তিনি।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইন করছে, এটা জনসচেতনতার বিষয়। এটা আমি মনে করি যে জনসচেতনতার মধ্যে দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন সম্ভব। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। মেয়ে সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব, তারপর ব্ল্যাকমেইল ও যৌন সহিংসতা, এমন নৃশংস কায়দায় অপরাধ করা এক সিরিয়াল রেপিস্টকে গ্রেফতার করেছে পুলিশ। মাত্র 1 মাসে অন্তত 13 জন তরুণীর পাশবিক নির্যাতনের শিকার হন রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বির কাছে। সম্প্রতি যাত্রাবাড়ির দনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এমদাদুল হক খানের আরও একটি রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহার দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের যাত্রাবাড়ির গোয়ালবাড়ি মোড়ের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিত রাশেদুল ইসলাম রাব্বি। সেখানে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে তা মোবাইলে ধারণ করত সে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা সহ অর্থ দাবি করত পাষণ্ড রাব্বি। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। বলেন, যাত্রাবাড়ির দনিয়া থেকে সিরিয়াল রেপিস্ট রাব্বিকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এক লেডির সাথে তাকে ব্ল্যাকমেলিং করতেছিল পর্নোগ্রাফির অভিযোগের প্রেক্ষিতে, কিন্তু আমরা তাকে ধরার পরে একটার পর একটা টোটাল এ পর্যন্ত 10টা অভিযোগ পাইছি। ওয়ারী বিভাগের উপকমিশনার জানান, ফেক ফেসবুক আইডি দিয়ে মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন রাব্বি। কখনো কখনো মেয়ে কণ্ঠে কথা বলেও ভিকটিমদের প্রতারণার ফাঁদে ফেলতেন। মেয়ে এসে যে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন, এবং খুব এ ধরনের আরও ভিকটিম হয়তো আছেন যাদেরকে সে এই ধরনের ব্ল্যাকমেইল করছেন। মান সম্মানের ভয়ে অনেক নারী এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না। সামাজিক সমান তো আছে সবারই, সবগুলা মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো 18 থেকে 20। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সঙ্গে সম্পর্ক স্থাপনে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আমাদের মেয়েরা যাতে কোনোভাবে এই ধরনের কোনো ভিকটিম না হয় এবং কোনোভাবেই যেন সমাজে এই ব্যাধিটা ছড়িয়ে না পড়ে, এই জন্য আশা। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। ছোট কিংবা বড় রাজধানীতে যে কোনো ব্যবসা করতে সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন টিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক দখলমুক্ত ও পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফুটপাতে ব্যবসা করতে হলেও লাইসেন্স নেয়ার ব্যবস্থা করা হবে। হকারদের বসার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরির কথা জানান টিএসসিসির প্রশাসক। একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে তাকে একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। এছাড়া কিন্তু আমরা এটা একটা সময় নিচ্ছি, 1 মাস সময় নেব। 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত বাহরেন প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:30টার দিকে এই মরদেহটি ঢাকায় পৌঁছয়। নিহতের ছোট ভাই নরেশ সূত্রধরের কাছে মরদেহ হস্তান্তর করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গিরিশ চন্দ্র সূত্রধরের সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে 35,000 টাকার সহায়তা দেওয়া হয়েছে। এই মৃতদেহটির সরকারের সহায়তা বাবদ 35,000 টাকার একটি চেক তাদেরকে দেয়া হবে। পরবর্তীতে ওয়ারিশ সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে পরিবারের কাছে আরো 3 লাখ টাকা হস্তান্তর করা হবে। যারা বিদেশে যান তারা যেন প্রত্যেকে বিএমইটির সাথে রেজিস্ট্রেশন করে যান, যাতে সরকারের রেকর্ডে তারা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত থাকেন এবং সরকার তাদের পরবর্তী দেখাশোনা করতে পারে।
বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সরকার কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় যুব উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বেকার যুবকদের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মোবাইলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের যুবকদের কর্মসংস্থানকে নিশ্চিত করার লক্ষ্যে। আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে 64টি জেলায় ফ্রিল্যান্সিং এর যে কার্যক্রম আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। আমাদের আরো বেশ কিছু কর্ম পরিকল্পনা রয়েছে কিভাবে মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুবকদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে সৌহার্দ্য, সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে রক্তিম সংঘ ও উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও বাড়ি মালিক সমিতি। শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন, যা এলাকাবাসীর মিলন মেলা হিসেবে অনন্য মাত্রা যোগ করেছে। মঙ্গলবার এমন বর্ণিল অনুষ্ঠান আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শ্যামলী এবং আগারগাঁয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ফের আলোচনার ব্যাপারে ইরানের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে কূটনৈতিক পন্থায় ইরান যুক্তরাষ্ট্র সংকট সমাধানে জোর দিয়েছে রাশিয়া। অন্যদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5 দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনার ব্যাপারে ইরানের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2 দিনের মধ্যে ইসলামাবাদে দারুণ কিছু একটা ঘটতে পারে। হরমুজে ট্রাম্পের নৌ অবরোধ পরিস্থিতি বদলে দিয়েছে। ইরানের উপর চাপ সৃষ্টি করতে হরমুজে নেওয়া প্রতিটি পদক্ষেপ এখন চীনকেও জড়িয়ে ফেলছে, যা শেষ পর্যন্ত নিজেদের জ্বালানি স্বার্থ রক্ষায় সরাসরি সংঘাতে নামতে বাধ্য করতে পারে চীনকে। এর ফলে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন। একই সময়ে যুদ্ধ কবলিত কিংবা এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত একাধিক দেশের নেতারাও চীনের সঙ্গে সংলাপে অংশ নিতে বেইজিংয়ে জড়ো হয়েছেন। ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের যৌক্তিক অবস্থানে আসা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক পন্থায় 2 দেশের বিরোধ দূর করার উপরেও জোর দিয়েছেন তিনি। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডানের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান। এক চিঠিতে ক্ষতিপূরণের এই দাবি জানিয়েছে জাতিসংঘের ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তিনি চিঠিতে অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যের এই 5 দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করার মাধ্যমে তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রম বাজার খুঁজছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরুর ঘোষণা। আগামী 2 মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না, তথ্য জ্বালানি বিভাগের। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় হতে পারে জানালেন তথ্য উপদেষ্টা। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্তে মিলেছে সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা। মোহাম্মদপুরে 9 হত্যায় পেছালো নানক তাপসের অভিযোগ গঠনের শুনানি। এবং যাত্রাবাড়িতে পুলিশের হাতে আটক সিরিয়াল রেপিস্ট রাব্বি। মাত্র 1 মাসে 13 তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।